আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের জঙ্গি সরকারের প্রভাবশালী নীতি নির্ধারকরা, যেমন ধরুন ডক্টর আসিফ নজরুল বা রিজওয়ানা হাসানরা, হঠাৎ করে নতুন করে সুশীল হয়ে ওঠার চেষ্টা করছেন। কেন তারা নতুন করে সুশীল হয়ে ওঠার চেষ্টা করছেন তা আমাদের বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তারা এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, নতুন নতুন বয়ান দিচ্ছেন। আসিফ নজরুল সাম্প্রতিক সময়ে তার ফেসবুক স্ট্যাটাসে নতুন নতুন পোস্ট দিচ্ছেন, নীতিবাক্য আওড়াচ্ছেন। একদিন আগেই তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা দেশে নেই অনেক দিন ধরে, কিন্তু সত্যিই কি তিনি দেশে নেই? তিনি হয়তো শারীরিকভাবে দেশে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে। কোন রাজনীতি? তিনি বলছেন যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন, তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকি কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। কথাটা সত্য। আওয়ামী লীগ সরকারের সময় এমনটাই হয়েছে। যারা বিরুদ্ধাচরণ করেছেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, বিএনপি জামাতের দোষর হিসেবে উল্লেখ করা হয়েছে। কথা সত্য। কিন্তু আসিফ নজরুলরা কি করেছেন? এখন মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, মুক্তিযুদ্ধকে অনেক উপরে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু গত 1.5 বছর ধরে মানুষ তো মুক্তিযুদ্ধের শব্দটি খুব সাহসের সঙ্গে উচ্চারণ করতে পারেনি, বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারেনি। মুক্তিযোদ্ধাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, জুতার মালা পরানো হয়েছে। তিনি এই পোস্টে আবার কি বলছেন ট্যাগ দেয়া রাজনীতি প্রসঙ্গে? তিনি বলছেন, কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল শেখ হাসিনার রাজনীতির অন্যতম হলমার্ক। এসব ট্যাগ বদলেছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার, এসব ট্যাগ দেওয়ার রাজনীতি। আহা, কি সত্য বয়ান! ফ্যাসিস্টের দোসর বলে যখন মব করে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিলেন এই আসিফ নজরুলরা? তখন তো প্রকারান্তর এই মবের পক্ষেই কথা বলেছেন, মবকে উৎসাহিত করেছেন। কোন সামান্যতম ব্যবস্থাটুকু মব ভায়োলেন্সের বিরুদ্ধে নেওয়া হয়নি, বরং জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারাই পরবর্তীতে এসে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে সব ধরনের অপরাধ থেকে, আইন করে অধ্যাদেশের মাধ্যমে। মব করে বিচারপতিদের অপসারণ করানো হয়েছে, আর তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো টু শব্দটি উচ্চারণ করেননি। তিনি ওই যে বললেন যে ভারতের দালাল হিসেবেও ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি নিজেই যে ভারত বিরোধিতার সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য যা ইচ্ছা তাই করেছেন। অথবা যখন ভারত আক্রমণের কথা বলে জিহাদ ঘোষণা করা হয়েছে এই জুলাই অভ্যুত্থানকারীদের কারো কারো পক্ষ থেকে, তখন তিনি কোনো কথা বলেননি, বরং তিনি ভারত বিরোধিতার সস্তা জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে এই কথিত জুলাই অভ্যুত্থানকারীদের আস্থা অর্জনের জন্য আমাদের বিশ্বকাপটাও কেড়ে নিলেন। বিশ্বকাপের খেলা থেকে আমাদেরকে বঞ্চিত করলেন তার নিজের অতি উৎসাহের কারণে। যখন ক্ষমতায় ছিলেন তখন এই উপলব্ধিগুলো কোথায় ছিল ডক্টর আসিফ নজরুল? তিনি বলছেন যে অবস্থা দেখে মনে হচ্ছে আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি, কিন্তু তার রাজনীতির অনেকটা নিজের ভেতরে রেখে দিয়েছি। কথা তো সত্য ছিল যে শেখ হাসিনা শাসনের অবসান আমরা চেয়েছি, আমরা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচন চেয়েছিলাম, একটা গণতান্ত্রিক সরকার চেয়েছিলাম। তার বদলে এসে এই সংস্কার বিপ্লব ইত্যাদি ইত্যাদি বলে পুরো বাংলাদেশকে উল্টে পাল্টে দিয়েছেন। তারপরও নিজেরা কি করেছেন? বিভিন্ন দপ্তরে যে দুর্নীতি চলেছে মহা সমারোহে, কোনো কথা তো বলতে শুনিনি। যখন মানুষের জামিন না দিতে নিজে আইন উপদেষ্টা থাকাকালীন সময়ে পরোক্ষভাবে বিচারকদের হুমকি দিয়েছেন জামিন না দেওয়ার জন্য, তখন এই অনুভূতি কোথায় ছিল যে আইনের শাসন থাকছে না? যখন চাঁদাবাজি চলছিল দেশের প্রতিটি প্রান্তরে, আনাচে কানাচে,
তখন আইনের শাসন কোথায় ছিল? সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আরেকটি মন্তব্য করে মোটামুটি বাংলাদেশে বোমা ফেলে দিয়েছেন এমন একটি ভাব একটি অনলাইন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে যখন তাকে মৌলবাদের রাজনীতিকে উৎসাহ দেওয়ার বিষয়ে বা মৌলবাদী শক্তির উত্থানের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বললেন, না না, আমরা তো বরং মৌলবাদী রাজনীতিকে, মৌলবাদী শক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। এরা সারা বছর মৌলবাদী শক্তিকে উৎসাহিত করে আলো বাতাস দিয়ে হৃষ্টপুষ্ট করার মাধ্যমে পুরো বাংলাদেশকে যে একটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হলো, তারা এখন বলছেন মৌলবাদের বিরুদ্ধে কথা। যেহেতু এই মুহূর্তে বিএনপি ক্ষমতায়, জামায়াত এনসিপি এখন বিরোধী দলের আসনে, তাই প্রকারান্তরে রিজওয়ানা হাসানরা বিএনপি সাফাই গাওয়ার চেষ্টা করছেন, প্রকারান্তরে মানে এদের বিরোধিতা করে। তিনি মৌলবাদী রাজনীতিকে মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি বলে যে মন্তব্য করেছেন, এটিকে আবার অনেকে ভুল ব্যাখ্যা করে নিজেদের স্বার্থে তারা অন্যভাবে ট্রিট করার চেষ্টা করছেন। যেমন জামায়াত এনসিপি তারা বলার চেষ্টা করছে যে মৌলবাদী শক্তি বলতে তাদের বোঝানো হয়েছে, এই জন্য তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরে রাখা হয়েছে। আসলে কি তাই? রিজওয়ানা হাসান নিশ্চয়ই সেটি মন্তব্য করতে চাননি, সেটি বোঝাতে চাননি। এটি আবার জামাত তার মতো করে ধরে নিয়ে নিজেদের পক্ষে এটি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। কিন্তু আসলে তো যে সত্য কথা, তারা জামাতকেই শক্তিশালী করেছে। এতগুলো যে সমস্যা কমিশন করা হলো, তার মধ্যে গণমাধ্যম কমিশন এবং নারী কমিশন গঠন করা হয়েছিল। সেই নারী কমিশনের রিপোর্ট যখন জমা দেওয়া হলো ডক্টর ইউনূস সরকারের কাছে, তখন সেটিতে বলতে গেলে এক প্রকার প্রত্যাখ্যানই করা হলো মৌলবাদী শক্তির আক্রমণের মুখে তাদের হুঁশিয়ার উচ্চারণের মাধ্যমে। সেই কমিশনের রিপোর্ট নিয়ে তো কোনো ধরনের কোনো বিন্দু মাত্র আলোচনা হলো না। জঙ্গিদের বা জঙ্গিবাদী কার্যক্রমে যুক্ত থাকা আসামিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। রাজপথে আইএসআই এর পতাকা নিয়ে মিছিল করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে বসানো হলো এমন একজনকে যার সঙ্গে জঙ্গিবাদী কার্যক্রমের যথেষ্ট প্রমাণ রয়েছে, তার নামে মামলা ছিল পর্যন্ত, অথচ তাকেই সেখানে বসানো হলো। এত কিছু পরও রিজওয়ানা হাসানরা মন্তব্য করেন যে মৌলবাদী শক্তিকে মেইন স্ট্রিমে আসতে দেননি তারা। মানুষের অসত্য বয়ানের একটা সীমা থাকে। এরা ক্ষমতায় থাকতেও যা বলেছে, যে মিথ্যার চর্চা করেছেন নির্লজ্জভাবে, এখনো তাই করছেন, এখন একটু অন্য আঙ্গিকে, সুশীল সাজার মাধ্যমে। এরা আসলে সুশীল সেজে মানুষের মধ্যে মিশে যেতে চান। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে যে ক্ষমতার অপচর্চা অপব্যবহারের অভিযোগ উঠেছে, সেই সবকে তারা আস্তে আস্তে নরমালাইজ করার দিকে যেতে চাইছেন। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক তিনি সোমবারই একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যথেষ্ট অস্বচ্ছতার সঙ্গে নেওয়া হয়েছে, গোপনের রাতের অন্ধকারে নেওয়া হয়েছে, এমনটি তিনি মন্তব্য করতে চেয়েছেন। এই যে অস্বচ্ছতার সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সঙ্গে জড়িত ছিলেন কারা? সেই প্রভাবশালী নীতি নির্ধারকরা, প্রভাবশালী উপদেষ্টারা, এই সৈয়দা রিজওয়ানা হাসান কিংবা ডক্টর আসিম নজরুল রায় তো। তারা এখন মুখোশ পাল্টে নতুন মুখোশ ধারণ করার চেষ্টা করছেন।